নমস্কার। আর অনেক অনেক ভালোবাসা। রাতের এই নিস্তব্ধতায় যারা আমাদের সাথে আছেন, দৃষ্টির আড়ালের এই অনন্ত যাত্রায় তাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আসলে গত পর্বের পর শ্রোতাদের যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি সেটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। ছোট্ট হান্টার আর ববি জোনসের সেই আবেগময় যাত্রা, প্রতিভার এক জন্ম থেকে অন্য জন্মে পাড়ি দেওয়ার যে গল্প, সেটা শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। একদম তাই। আর সেটা নিয়ে ভাবতে ভাবতেই আমার মনে একটা প্রশ্ন জাগছিল। শরীর কি কেবলই একটি বাহ্যিক আবরণ? শারীরিক অবয়ব কি কেবলই এক অলঙ্ঘনীয় জৈবিক নিয়তি? নাকি আত্মা অনেক সময় তার আগের জীবনের রূপকে এই নতুন শরীরেও প্রবলভাবে টেনে আনে? খুব খুব গভীর একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা তো ভাবি জন্ম নিলেই সব নতুন হয়ে যায়, তাই না? কিন্তু স্মৃতির কুহেলিকা ভেদ করে অনেক সময় এমন কিছু সামনে আসে যা আমাদের চেনা হিসেব একেবারে পাল্টে দেয়। সত্যি বলতে কি, আজ আমরা এমন কিছু শিশুর কথাই তো বলবো, তাই না? যারা এক নতুন লিঙ্গের শরীরে জন্মেও তাদের অতীতের আত্মিক পরিচয়কে কিছুতেই ভুলতে পারেনি। চিকিৎসা বিজ্ঞানের চেনা ছকের বাইরে এ যেন এক অচেনা শরীরের গল্প। ঠিক। আর এই অনাদি অনন্ত যাত্রার রহস্যটা কতটা অদ্ভুত সেটা বোঝার জন্য ধরুন আমেরিকার একটি ৩ বছরের ছোট্ট মেয়ের গল্প দিয়ে আমরা শুরু করতে পারি। ৩ বছরের মেয়ে? এত ছোট বয়সেও কি এমন কিছু মনে রাখা সম্ভব? সেটাই তো অবাক করা ব্যাপার। মেয়েটির নাম এরিন জ্যাকসন। ডক্টর জিম বি টাকারের সেই বিখ্যাত বই লাইফ বিফোর লাইফের ৬ষ্ঠ অধ্যায়ে এই ঘটনাটার খুব বিস্তারিত উল্লেখ আছে। এরিন ওই ছোট্ট মেয়েটি হঠাৎ করেই খুব দৃঢ়ভাবে দাবি করতে শুরু করে যে সে আগে একজন ছেলে ছিল। কি আশ্চর্য! ৩ বছরের একটা শিশু বলছে সে ছেলে ছিল। হ্যাঁ, আর শুধু ছেলে নয়, সে বলতো তার নাম ছিল জেমস। সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? সে তার বাবা মাকে প্রায় খুব বিরক্তির সাথে একটা কথা বলতো। সে বলতো ঘোড়ার গাড়ির যুগে সবকিছু অনেক ভালো ছিল, এই গাড়িগুলো জঘন্য, এরা সব নষ্ট করে দিয়েছে। ওহ, একটু দাঁড়ান। মাত্র ৩ বছর বয়সে একটি ছোট মেয়ে কিভাবে ঘোড়ার গাড়ির যুগের এক পুরুষের স্মৃতি আর ক্ষোভ নিজের মধ্যে বয়ে বেড়াতে পারে? এটি কি স্রেফ কল্পনা, নাকি কোনো এক হারানো জীবনের অপূর্ণ হাহাকার? এই প্রশ্নটাই তো এরিনের পরিবারকে কুরে কুরে খাচ্ছিল। আসলে একটু ভেবে দেখুন, এরিনের পরিবার ছিল কট্টর প্রোটেস্ট্যান্ট। পুনর্জন্ম বা এই ধরনের কোনো কিছুতেই তাদের বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। তাহলে তো তাদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া আরও অনেক বেশি কঠিন ছিল। অসম্ভব কঠিন। তারা আক্ষরিক অর্থে হতবাক আর বিভ্রান্ত হয়ে পড়েছিল। এরিন মেয়েদের কোনো পোশাক পরতেই চাইত না। তার ভেতরে ছেলে হওয়ার এক অদ্ভুত, প্রায় আদিম জেদ কাজ করত, যা কিছুতেই দমিয়ে রাখা যায়নি। শারীরিক লিঙ্গ আর আত্মিক লিঙ্গের মাঝে এমন তীব্র দ্বন্দ্ব, এটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। বিজ্ঞান একে কিভাবে ব্যাখ্যা করবে? বিজ্ঞান এখানে এসে সত্যিই থমকে দাঁড়ায়। ডক্টর জিম বি টাকার তার দীর্ঘ গবেষণায় খুব চমকপ্রদ একটা পরিসংখ্যান তুলে ধরেছেন। যেসব শিশুরা তাদের বর্তমান লিঙ্গের ঠিক বিপরীত লিঙ্গের স্মৃতি দাবি করে, তাদের মধ্যে প্রায় ৬২% শিশুই খুব ছোটবেলা থেকে তীব্রভাবে বিপরীত লিঙ্গের মতো আচরণ করে। ৬২%? এটা তো অর্ধেকেরও বেশি। এটা তো নিছক কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। একেবারেই না। আর এই তীব্র দ্বন্দ্বের সবচেয়ে ভয়াবহ আর শিহরণ জাগানো উদাহরণ হল মিয়ানমারের একটি শিশু। তৎকালীন বার্মার সেই শিশুটির নাম মা টিন অং মিও। সে গভীরভাবে বিশ্বাস করত যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত একজন জাপানি পুরুষ সৈনিক ছিল। একজন জাপানি সৈনিক? বার্মার একটি ছোট্ট মেয়ের স্মৃতিতে একজন ভিন্নদেশী পুরুষ সৈনিকের জীবন? হ্যাঁ, আর তার এই স্মৃতিগুলো ভীষণ জোরালো ছিল। সে কেবল ছেলেদের পোশাক পরতে চাইত, মেয়েদের সমস্ত নিয়ম সে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল। বার্মার খাবার তার ভালো লাগতো না, সে জাপানিদের মতো মিষ্টি আর আধা সেদ্ধ মাছ খেতে চাইত। অবাক করা ব্যাপার। কিন্তু শরীর ছোট হলেও চেতনার ভেতরের সেই আদিম জেদ কিভাবে অক্ষত রয়ে যায়? এই যে একটা শিশু তার চারপাশের পরিবেশকে পুরোপুরি অস্বীকার করছে, এটা কি শুধু একটা জেদ? এটা জেদের চেয়ে অনেক অনেক বেশি কিছু। মার্টিন অং মিওর ভেতরের যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে গবেষকদের কাছে মরিয়া হয়ে এক ভয়ঙ্কর কথা বলেছিল। সে বলেছিল, আপনারা চাইলে আমাকে মেরে ফেলতে পারেন। কি বলছেন? একটা বাচ্চা মেয়ে সে নিজেকে মেরে ফেলতে বলছে? হ্যাঁ, সে বলেছিল, আমাকে মেরে ফেলুন, শুধু যদি আমাকে এই নিশ্চয়তাটুকু দেওয়া হয় যে পরের জন্মে আমি নিশ্চিতভাবে ছেলে হয়ে জন্মাব। একবার ভাবুন, তার বর্তমান শরীর আর অতীতের চেতনার এই যুদ্ধে সে কতটা মরিয়া হয়ে উঠেছিল। কি যে এক অবর্ণনীয় যন্ত্রণা। কিন্তু
মানে আমরা তো জানি যে আমাদের জীববিজ্ঞান, আমাদের জিন আমাদের অনেক আচরণ নির্ধারণ করে দেয়। তাহলে এই ঘটনাগুলোকে আমরা কিভাবে দেখব? এখানে চিকিৎসা বিজ্ঞানের সাধারণ নিয়মগুলো পুরোপুরি ব্যর্থ হয়। জীববিজ্ঞান, জিনতত্ত্ব বা ধরুন পারিবারিক পরিবেশ কোনো কিছুতেই এই শিশুদের সহজাত তীব্র আচরণগুলোকে ব্যাখ্যা করা যায় না। মানে আমাদের ডিএনএ বা জিনগত যে নকশা, সেটা কি তাহলে আত্মার কাছে হেরে যাচ্ছে? ঠিক তাই। আত্মার গভীরে প্রথিত এই যে পরিচয়, যাকে আমরা আত্মিক লিঙ্গান্তর বলতে পারি, তা বর্তমান ভৌত শরীরের জিনগত নকশাকে সম্পূর্ণ অকার্যকর করে দেয়। এটি এক অভেদ্য মনস্তত্ত্ব। অভেদ্য মনস্তত্ত্ব শব্দটা সত্যি খুব নিখুঁত। মানে এই বর্তমান দেহের যে জৈবিক খাঁচা, সেটা আত্মার সেই শক্তিশালী পূর্ব পরিচয়ের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। একদম। এরিনের পরিবার বা মা টিনং মিওর পরিবার কেউই তো তাদের এই আচরণকে উৎসাহিত করেনি, তাই না? বরং সমাজ তাদের বাধা দিয়েছে। তবুও তাদের ভেতরের সেই সত্তাকে, সেই আদিম সুরকে কোনোভাবেই দমন করা যায়নি। বিজ্ঞানের যুক্তির ঊর্ধ্বে যেন এক অদেখা সুতো আমাদের বেঁধে রেখেছে। এটা ভাবলে সত্যি এক অদ্ভুত প্রশান্তি আর একই সাথে ভয়ও কাজ করে। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে না হয় মনটা নরম থাকে, অবচেতন মনে এমন স্মৃতির প্রকাশ ঘটে, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কি হয়? প্রাপ্তবয়স্কদের কথা বলছেন? হ্যাঁ, মানে প্রাপ্তবয়স্কদের শরীর যখন অন্য কোনো সম্পূর্ণ নতুন সত্তা বা ব্যক্তিত্ব দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়, তখন কি ঘটে? আমি সুমিত্রা এবং উত্তরার ঘটনাগুলোর কথা ভাবছিলাম, মানে আমাদের আগামী অন্বেষণের জন্য। ও, সেই রহস্য তো মানব মনের কল্পনাকেও হার মানায়। দৃষ্টির আড়ালের এই অনন্ত যাত্রার আগামী পর্বে, মানে ডক্টর টাকারের রিটার্ন টু লাইফের দ্বিতীয় অধ্যায়ে, আমরা এমন কিছু বিরল এবং ভয়াবহ পজেশন বা ভর করার ঘটনার মুখোমুখি হব। ভর করা মানে আক্ষরিক অর্থেই অন্য কোনো আত্মা শরীর দখল করে নিচ্ছে? হ্যাঁ, আমরা জানব সুমিত্রা নামের এক তরুণীর কথা, চিকিৎসকদের মতে যে প্রায় 5 মিনিটের জন্য মারা গিয়েছিল। কিন্তু যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে সুমিত্রা নয় বরং শিবা নামের সদ্য খুন হওয়া এক নারী হিসেবে দাবি করে। 5 মিনিট পর ফিরে এসে সম্পূর্ণ অন্য একজন মানুষ। শুধু দাবি নয়, সে শিবার জীবনের 23 জন মানুষকে একদম সঠিকভাবে চিনে ফেলেছিল, যাদের সে এই জীবনে কখনো দেখেইনি। কি ভয়ঙ্কর সুন্দর একটা রহস্য। আর উত্তরার ঘটনাটা? উত্তরার ঘটনাটা তো আরও গা ছমছমে। সে হঠাৎ করে অনর্গল বাংলা বলতে শুরু করেছিল, যে ভাষা সে জীবনেও শেখেনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সে নিখুঁতভাবে 150 বছর আগের একটি পারিবারিক বংশ লতিকা এঁকে দিয়েছিল। 150 বছর আগের? মানে এমন কিছু যা তার পক্ষে জানা কোনোভাবেই সম্ভব নয়। কি এক অদ্ভুত মায়া, কি এক অজানা সমীকরণ। একদমই তাই। যখন একটা পরিণত মস্তিষ্ক হঠাৎ করে অন্য কারোর দখলে চলে যায়, তখন জন্ম আর মৃত্যুর মাঝখানের সেই পর্দাটা যেন মুহূর্তের জন্য সরে যায়। সত্যি, আপনার ভেতরের সত্তাটি কি শুধুই আপনার, নাকি সেখানেও লুকিয়ে আছে কোনো অচেনা সুর, যা হয়তো কোনো এক নিস্তব্ধ রাতে হঠাৎ করেই গেয়ে উঠবে তার নিজের গান? আজ আর নয়, রাতের এই নিস্তব্ধতায় অজানা পৃথিবীর সমস্ত কোলাহল শান্ত হোক। যারা এতটা সময় ধরে আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে জানাই গভীর কৃতজ্ঞতা। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। এ কোন ঘরে এলাম আমি, এ কোন শরীর আমার, ছোট্ট হাতে স্মৃতির রেখা, অন্য কোনো চেনা পথ, ঘোড়ার গাড়ির খুরের শব্দ, ভোরের কুয়াশায় পথ, 3 বছর বয়সের ছোট্ট মুখে কেন এত অভিমান, শরীরটা
পৃথিবীটা তো আমার নয়, এ কি অন্য কারোর গান? শরীর তো কেবলই খাঁচা, আত্মা তো মুক্ত পাখি, আত্মা তো মুক্ত পাখি। কেন তবে মিথ্যে পরিচয় নিজেরই ছায়া রাখি? অদেখা সুতোয় বাঁধা এ কেমন অনাদিটা, জৈবিক নিয়তির ঊর্ধ্বে আতাই হলো শ্রেষ্ঠ মা। জাপানি সৈন্যের আর্তনাদ, 12 মার ছোট